আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম ভেক্টর একাডেমিকের আরেকটি লেকচারে। সো গত ক্লাসে আমরা ভেক্টর এবং স্কেলারের পার্থক্য, ভেক্টরের ইন্ট্রোডাকশন এবং বেসিক কিছু ভেক্টর শিখেছিলাম। যেমন হচ্ছে আমরা গত ক্লাসে একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, শূন্য ভেক্টর, এরপর সদৃশ ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, এরকম অনেকগুলো ভেক্টর শিখেছিলাম। সো আজকে আমরা ভেক্টরের যোগ করা শিখবো। আমরা ছোটবেলা থেকেই স্কেলার যোগ শিখে এসেছি, যেমন হচ্ছে দুটি সংখ্যা ধরো আমি 5 এবং 7 যোগ করলাম 12 আসতেছে, বা হচ্ছে 13 মাইনাস 10 করতেছি 3 আসতেছে। সেরকম নরমাল স্কেলার যোগবিয়োগ আমরা আগে থেকেই পারি, কিন্তু ভেক্টর যোগবিয়োগটা একটু ডিফারেন্ট। কারণ আমরা জানি কি যে ভেক্টর রাশির সাথে মানের সাথে একটা দিক থাকে, তাহলে দুইটা ভেক্টরের যোগ বলতে আমরা কি বুঝি আগে সেইটা একটু বুঝি। তো ধরো হচ্ছে আমার কাছে এখানে একটি বল আছে, সো আমি এটার উপর দুটি ভেক্টর অ্যাপ্লাই করব। আমি এটার উপর ধরো হচ্ছে তুমি এটাকে এই দিকে টানছো 5 নিউটন বল দিয়ে, ফোর্স দিয়ে, আর তোমার ফ্রেন্ড এটাকে এদিকে টানতেছে 7 নিউটন ফোর্স দিয়ে। এখন দেখো এই বলটার উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, একটা 5 নিউটন এদিকে, একটা 7 নিউটন এদিকে। সো বলটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে? একটা দিকেও যাবে না। কি হবে? এই দুইটা ফোর্সের লব্ধি বা রেজাল্টেন্ট হিসেবে এটা মাঝের কোনো এক দিক দিয়ে যাবে। এটা হচ্ছে রেজাল্টেন্ট, আমি আর দিয়ে ডিফাইন করলাম। তাহলে এইটা একটা ফোর্স, এইটা একটা ফোর্স, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট বা সামেশন হিসেবে আমার এই বলটা মাঝখান দিয়ে কোনো একটা দিক দিয়ে যাবে। সো এটা হচ্ছে আমার ভেক্টরের যোগ বুঝাইলাম। তাহলে দেখো আমার এটাকে যদি আমি f1 বলি, এটাকে যদি আমি f2 বলি, তাহলে আমার রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে? r is equals to f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর। কারণ এখানে শুধুমাত্র 5 তো না, এটা একটা ডিরেকশন ছিল, এটার একটা ডিরেকশন ছিল। আমি ধরে নিই আমার মাঝের ডিরেকশনটা হচ্ছে আলফা, আর ধরে নিই আমার লব্ধিটা এই ডিরেকশনটা হচ্ছে থিটা। সো আমরা ভেক্টর যোগের বেসিক কনসেপ্টটা বুঝলাম। এখন ভেক্টর যোগের জন্য আমার কয়েকটা ল বা কয়েকটা সূত্র শিখতে হবে। তোমাদের বইয়ে বেশ কয়েকটা ল আছে, আমরা মেইনলি 3টা সূত্র শিখবো ভেক্টর যোগের জন্য। কি কি সূত্র একটু দেখে নিই। ভেক্টর যোগের মেইন 3টা সূত্র হচ্ছে, প্রথমটি হচ্ছে ত্রিভুজ সূত্র, পরেরটি বহুভুজ সূত্র, এবং লাস্টলি হচ্ছে সামান্তরিক সূত্র বা ল অফ প্যারালেলোগ্রাম। একবার রিপিট করি, ভেক্টর যোগের সূত্র প্রথমটি হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং প্যারালেলোগ্রাম ল। তোমরা সবাই কিন্তু খাতায় এগুলো নোট করবে, ভিডিওটা পজ করে এগুলো অবশ্যই নোট করবে। এখন ভাইয়া আমরা ভেক্টর যোগ করব, যোগ করা হচ্ছে একটা জিনিস, তার জন্য 3টা সূত্র শিখতে হবে না। আমরা 3টা সূত্র হচ্ছে বেসিক 3টা সূত্রের স্টেটমেন্টটা শিখবো, কিন্তু আমরা মেইনলি শিখবো হচ্ছে ত্রিভুজ সূত্র। আমরা ত্রিভুজ সূত্র দিয়ে বাকি সবগুলা সূত্রই প্রমাণ করা শিখবো। সো আমরা মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট যে শিখবো হচ্ছে ত্রিভুজ সূত্রটা, বাকি বহুভুজ এবং সামান্তরিক সূত্রটাকে আমরা ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করা শিখবো। কিন্তু আপনাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের জন্য বা একাডেমিক্সের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা ভেক্টরের যেসব রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন শিখে থাকি সবগুলোই মোটামুটি সামান্তরিক সূত্র নিয়েই কথাবার্তা বলা হয়। তাহলে সামারি হলো ভেক্টর যোগের সূত্র হচ্ছে 3টি, ত্রিভুজ, বহুভুজ এবং সামান্তরিক। তো চলো আমরা একটা একটা করে পড়া শুরু করি। প্রথমত ত্রিভুজ সূত্র। ওকে, সো আগে আমরা আমার কথাটা শুনি। ত্রিভুজ সূত্র বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, খুব সিম্পল ভাষায় বলি আমরা। সো ধরো ভাইয়া এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই ব্লু হচ্ছে দুইটা ভেক্টর। সো আমার এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা কিভাবে অ্যাক্ট করতেছে আগে কন্ডিশনস গুলো বুঝি। এই দুইটা ভেক্টরকে অবশ্যই ত্রিভুজের দুটি বাহু বরাবর ক্রিয়া করতে হবে, দুটি বাহু বরাবর ক্রিয়া করতে হবে। ওকে ফাইন। এখন খালি দুটি বাহু বরাবর ক্রিয়া করলে হবে না, আরো কিছু এক্সট্রা কন্ডিশনস আছে। পাশাপাশি দুটি বা পরপর দুটি বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করতে হবে। কিভাবে ক্রিয়া করতে হবে? একই ক্রমে বা ক্রমানুসারে। এই কথাটার মানে কি? এই কথাটার মানের জন্য আমরা হচ্ছে একটা এক্সট্রা পেজ নিই, দেখি আমরা এই কথাটার মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সো ধরি এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। ওকে ফাইন। তাহলে আমার একটা ভেক্টর যদি এরকম হয় এ ভেক্টর, আমি বলছি আমার পরের ভেক্টরটা পরবর্তী বাহুতে সেম সিকোয়েন্স বা একই ক্রমে। তাহলে আমি এইটা যদি এইভাবে যায়, এটাকে অবশ্যই এইভাবে যেতে হবে। আমি এটাকে বলতেছি একই ক্রমে। এইটা যদি আমার কোনো কারণে এইভাবে যায়, তাহলে এটা আমার সেম সিকোয়েন্স হলো না। এম আই ক্লিয়ার? তাহলে আমার একই ক্রম বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এটা একই দিকে যেতে হবে। তাহলে আমার এ ভেক্টর যদি এইভাবে ক্রিয়া করে, বি ভেক্টর যদি এইভাবে ক্রিয়া করে, তাহলে এদের লব্ধি, আমি লব্ধি বলতেছি অপর বাহু বরাবর হবে। তাহলে আমার সি ভেক্টরটা এই বাহু বরাবর হবে, কিন্তু লব্ধিটা হবে হচ্ছে এদের বিপরীত ক্রমে। তাহলে যদি সেম সিকোয়েন্স হইতো, এইদিকে আসতো
যেহেতু বিপরীত ক্রম তাই জন্য আমার লব্ধি হচ্ছে এদিকে। আমি ভেক্টর যোগের সূত্র থেকে লিখতে পারি c is equals to a plus b। ওকে, আসো এখন একটু আমরা রিডিং করে দেখি। সো যদি দুটি ভেক্টরকে কোন ত্রিভুজের পরপর দুটি বাহু বরাবর একই ক্রমে বা ক্রমানুসারে অথবা ইংলিশে বলবো আমরা সেম সিকোয়েন্সে প্রকাশ করা যায়, তাহলে এদের লব্ধি কোন দিকে হবে? এদের লব্ধি হবে তৃতীয় বাহু বরাবর। তাদের লব্ধির মান হবে হচ্ছে তৃতীয় বাহু বরাবর, কিন্তু বিপরীত ক্রমে, বা এখন সিকোয়েন্সটা উল্টেই যাবে। সিকোয়েন্সটা হচ্ছে এই দিকে হবে। সো আমরা যদি ছবিটা ফোকাস করি খুব ভালো মতো ব্যাপারটা বুঝতে পারবো যে আমার ত্রিভুজের এ ভেক্টরটা যদি এইভাবে যায়, বি ভেক্টরটা যদি এইভাবে যায় সেম সিকোয়েন্সে, তাহলে এদের লব্ধি হবে হচ্ছে তৃতীয় বাহু বরাবর কিন্তু অপোজিট সিকোয়েন্স। সেখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এম আই ক্লিয়ার? ওকে, সো ব্যাপারটাকে আমরা আর একটু ওয়ান লাস্ট টাইম একটু চিন্তা করি। ধরো ভাইয়া তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, তুমি এদিকে গেলে, দেন এখান থেকে এদিকে গেলে, এ আর বি। তাহলে ভাইয়া তোমার সরণ কতটুকু? সরণটা কি তোমার টোটাল যাত্রার যোগফল না? সো এ আর বি কে যদি তুমি যোগ করো পাওয়া হচ্ছে তোমার টোটাল সরণ। সরণটা হচ্ছে এই বরাবর, এটাকে আমি সি বলি। সো আমরা যে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর শিখে আসছি, ওইটা অ্যাপ্লাই করে আমরা ত্রিভুজ সূত্রটা শিখতে পারি। তাহলে ভাইয়া ত্রিভুজ সূত্র কি ছিল? আপনাদের পরীক্ষায় 2 নম্বরের জন্য ত্রিভুজ সূত্রের ব্যাখ্যা আসবে, এবং ভার্সিটিতেও 2.5 মার্কসের যে প্রশ্নগুলো আছে ওখানে ত্রিভুজ সূত্র একটা পার্ট থাকতে পারে। তো কি লিখবো আমরা? যদি দুটি ভেক্টরকে কোনো একটি ত্রিভুজের দুটি বাহু বরাবর একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে এদের লব্ধি হবে ত্রিভুজের তৃতীয় বাহু বরাবর কিন্তু বিপরীত ক্রমে। ওকে, সো আশা করি এর মাধ্যমে আমরা ত্রিভুজ সূত্র পুরোটা ক্লিয়ার হয়েছি। সো ভেক্টর যোগে আমরা যে 3টা ল শিখবো তার মধ্যে একটা আমাদের ডান। নাও কামস দ্য নেক্সট ওয়ান, বহুভুজ সূত্র। কিন্তু ভাইয়া কিন্তু বলে আসছি যে আমরা সবগুলো সূত্রকে সেই ত্রিভুজ সূত্র দিয়েই প্রকাশ করব। বহুভুজ সূত্রের জন্য আমরা নতুন কোনো নিয়ম শিখবো না, আমরা হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে সেটাকে প্রকাশ করব। কিন্তু এর আগে বহুভুজ সূত্রের রিপ্রেজেন্টেশনটা দেখি, ডেফিনিশনটা দেখি। ধরো ভাইয়া তোমার কাছে এখন মোর দেন 2 ভেক্টরস আছে, একের অধিক ভেক্টর আছে। সো তোমার যদি একাধিক ভেক্টর থাকে, তুমি যদি এদেরকে কোনো একটি বহুভুজের পরপর বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করাও, তাহলে ধরো আমার কাছে পি কিউ আর এস টোটাল 4টা ভেক্টর আছে। এই 4টা ভেক্টরকে আমি একটি পঞ্চভুজের পরপর 4টি বাহু বরাবর বা একটা পেন্টাগনের পরপর 4টা বাহু বরাবর সেম সিকোয়েন্সে অ্যাক্ট করাচ্ছি, তাহলে এই 4টার রেজাল্টেন্ট লব্ধি বা যোগফল হবে আমার ওই বহুভুজের শেষ বাহু বরাবর কিন্তু বিপরীত ক্রমে। তাহলে ভাই আরেকবার বলি, আমার সবগুলো ভেক্টরকে যদি যাদেরকে যোগ করতে হয় তাদেরকে যদি একটি বহুভুজের পরপর বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করাই, তাহলে এদের লব্ধি হবে হচ্ছে শেষোক্ত বাহু বরাবর কিন্তু বিপরীত ক্রমে। আসলে সংখ্যাটা একবার পড়ে নেই। যদি একাধিক ভেক্টরকে তাদের মান এবং দিক অনুযায়ী একটি বহুভুজের পাশ হিসেবে একই ক্রমে প্রকাশ করা যায়, এখন ভাইয়া বহুভুজ সিলেকশনের সময় চিন্তা করতে হবে। ধরো তোমার কাছে 5টা ভেক্টর আছে, যোগ করতে হবে, তুমি নিবা কি? হেক্সাগন। কারণ কি ভাইয়া দেখো, 5টা বাহু বরাবর 5টা যাবে এবং শেষোক্ত বাহু বরাবর তোমার লাস্ট রেজাল্টেন্ট আসবে, ঠিক আছে? সো যদি তোমার কাছে 4টা ভেক্টর থাকে তুমি দিবা হচ্ছে পেন্টাগন, কারণ তুমি 4টা বাহু বরাবর 4টা দিবা আর লাস্টে দিবা হচ্ছে আপনার লব্ধিটা। ওকে, গুড। তাহলে এখন দেখো, যদি তুমি একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে তাদের ফলাফল লব্ধি বা যোগফল হবে লাস্ট বাহু বরাবর কিন্তু বিপরীত ক্রমে, সেই ত্রিভুজ সূত্রে বিপরীত ক্রম অনুযায়ী প্রকাশ করবে। এখন ভাইয়া এই t ইকুয়ালস টু p প্লাস q প্লাস r প্লাস s, এটা আমি বহুভুজ সূত্র না, আমি যেহেতু বলেছিলাম ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করবো, তাহলে চলো এটা আমরা ত্রিভুজ সূত্র দিয়ে প্রমাণ করি। সো এটা হলো আমার একটা পঞ্চভুজ, আমি এটার 5টা শীর্ষের নাম দিয়ে নিই। এটা হচ্ছে a, এটা b, এটা c, এটা d এবং এটা e। আমার আগের স্লাইডে যেভাবে ছিল আমি ভেক্টরগুলো এভাবে দিয়ে নিই। সো আমার 4টা ভেক্টর ছিল, এদিকে হচ্ছে p ভেক্টর, এদিকে q ভেক্টর, এইদিকে r ভেক্টর, এইদিকে s ভেক্টর, এবং এদের লব্ধি ছিল হচ্ছে আমার শেষোক্ত বাহু বরাবর বিপরীত ক্রমে t ভেক্টর। আমার প্রমাণ করতে হবে হচ্ছে t is equals to p plus q plus r plus s। এবং যেহেতু আমি বলেছি আমরা সবগুলো হচ্ছে
ত্রিভুজ সূত্র দিয়ে শিখবো, তাহলে আমরা এই প্রমাণটা ত্রিভুজ সূত্র ইউজ করেই করব। তো আসলে শুরু করি প্রমাণের জন্য। প্রথমে আমার একটা ছোট্ট অঙ্কন করে নিতে হবে। আমি হচ্ছে এ এবং সি এই দুইটা পয়েন্ট মিলিয়ে দিব। আমি হচ্ছে এ এবং সি মিলিয়ে দিলাম। আচ্ছা গুড। এ সি মিলানোর পরে এখন আমি ত্রিভুজ এ বি সি এর দিকে তাকাই। প্রথমে আমি ত্রিভুজ এ বি সি এর দিকে তাকাই। এখন দেখো আমি এই দিকে যে ভেক্টরটা কাজ করছে, এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে এম ভেক্টর। তাহলে ত্রিভুজ এ বি সি তে তোমরা নিজেরা একটু চেষ্টা করে বলো তো এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারো কিনা। এখানে যদি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখো কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ভেক্টর। তাহলে এম ভেক্টর কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে এই জায়গায় আগে নিজেরা চিন্তা করবে, দেন আমার অ্যান্সারটা শুনবে। তাহলে আমরা কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ভেক্টর। ওকে ফাইন, আমরা নেক্সট অঙ্কনটা করে ফেলি। আমরা এখন এ এর সাথে ডি মিলাবো, এ এবং ডি মিলাবো। ওকে গুড। এখন আমার এই দিকে যে ভেক্টরটা কাজ করছে সেটাকে আমি কি বলতে পারি, এদিকের ভেক্টরটাকে আমি বলতে পারি হচ্ছে এন ভেক্টর। আচ্ছা গুড। এখন আমি ট্রায়াঙ্গেল এসিডি এর দিকে তাকাই, ট্রায়াঙ্গেল এ সি ডি এর দিকে তাকাই। তোমরা নিজের আগে চেষ্টা করো, ট্রায়াঙ্গেল এ সি ডি তে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো তো কি হবে, হবে হচ্ছে এম ভেক্টর প্লাস আর। একটু দেখি, এম প্লাস আর ইজ ইকুয়ালস টু এন। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এন ইজ ইকুয়ালস টু এম ভেক্টর প্লাস আর ভেক্টর। দেখো তো আমরা আগে এম ভেক্টরের মান কি বের করে এসেছি, পি প্লাস কিউ। এম ভেক্টরের এই মানটা রিপ্লেস করে দেই, তাহলে কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। ওকে, লাস্ট একটা ট্রায়াঙ্গেল পড়ে আছে, সেটা হচ্ছে এ ডি ই। তাহলে আমার ট্রায়াঙ্গেল এ ডি ই এর দিকে তাকাই। ট্রায়াঙ্গেল এ ডি ই তে এখন তোমরা খুব ইজিলি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবে। কি হবে বলো তো, এন প্লাস এস ইজ ইকুয়ালস টু টি। তাহলে আমরা কি লিখতে পারি, টি ইজ ইকুয়ালস টু এন প্লাস এস। আচ্ছা, আগের ইয়াতে এন এর মান কি বের করেছি, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখানে কি হবে, পি প্লাস কিউ প্লাস আর, আর এখানে ছিল হচ্ছে এস। তো দেখো তো প্রমাণ হয়ে গেল কিনা। আমরা তাহলে কি লিখতে পারি, টি ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তাহলে দেখো আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে এখানে তিনবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমি বহুভুজ সূত্রটা প্রমাণ করে ফেললাম। খুবই সহজ না বিষয়টা। তাহলে তোমরা এইটা বাসায় হোমওয়ার্ক করবে। আমি এখানে লিখে দেই, ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, এটা এস ভেক্টর, এটা টি ভেক্টর। এবং তোমরা যদি এই বরাবর লব্ধিটা এইদিকে থাকে, লব্ধি যদি এই বরাবর ইউ ভেক্টর হয়, তোমরা প্রুফ করবে হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা সবাই বাসায় প্র্যাকটিস করবে। প্রসেসটা আগে আমরা বুঝছি। আমরা হচ্ছে ফার্স্টে এইটা অঙ্কন করব, এখানে তিনটা অঙ্কন করতে হবে এবং আমার চারবার ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো সবাই এটা বাসায় হোমওয়ার্ক করবে। সো আমার ত্রিভুজ সূত্র শেষ, বহুভুজ সূত্র শেষ, লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ওখানে আমরা স্টার্ট দিয়ে এসেছিলাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল। আমরা এখন শিখবো হচ্ছে সমান্তরিক সূত্র। বাট এর আগে আমরা একটা ছোট্ট ম্যাথ দেখে নেই। আমরা যে ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্র শিখলাম তার অ্যাপ্লিকেশন একটা ম্যাথ দেখে নিই। আচ্ছা শুরু করি। তো আমাকে এখানে কি করতে বলেছে, আমাকে এখানে বললো হচ্ছে ফাইন্ড এক্স। এই যে এক্সটা আছে, আমার এই এক্স বের করতে বলেছে। এখানে আমার দেখো তিনটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ছোট ছোট। তো এই ট্রায়াঙ্গেল গুলো নিয়ে আমরা কাজ করি। প্রথমত এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, এই ট্রায়াঙ্গেলটার দিকে দেখো। এই ট্রায়াঙ্গেল আমি যদি ত্রিভুজ সূত্র ফেলি, আমি কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এটার নাম কি, এটা লিখতে পারি আমি তাহলে এ প্লাস বি, যেহেতু লব্ধি আমি লিখতে পারি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধি হচ্ছে বিপরীত ক্রমে এদিকে কাজ করছে, এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি। ওকে নাইস। নেক্সট আমরা সেকেন্ড ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই। এবার এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাবো। এই ট্রায়াঙ্গেলের দিকে তাকিয়ে আমি কি লিখতে পারি, এটা আমার একটা ভেক্টর এ প্লাস বি, এটা সি। দেখো লব্ধি অপর বাহু বরাবর বিপরীত ক্রমে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি।
তাহলে আরেকবার দেখো, এটা হচ্ছে a প্লাস বি, এইদিকে সি, তাহলে আমি ত্রিভুজের অপর বাহু বরাবর বিপরীত ক্রমে কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি। নাও লাস্ট, আই গেস তোমরা অলরেডি ম্যাথের সলভ বুঝেও গিয়েছো। আমি এখন এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই। এখানে দেখো a প্লাস বি প্লাস সি এদিকে ক্রিয়া করছে এবং ডি হচ্ছে এই বরাবর ক্রিয়া করছে। দেখো সেম সিকোয়েন্স, ডি এদিকে, a প্লাস বি প্লাস সি এদিকে। তাহলে লব্ধি হবে হচ্ছে বিপরীত সিকোয়েন্সে অপর বাহু বরাবর x কি হবে বলতো, a প্লাস বি প্লাস সি, এটার সাথে কি যোগ হবে আমার, ডি যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, x ইজ ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি প্লাস ডি, যে অ্যান্সারটা এটা আগে দেখো আমরা সবাই বুঝি। ওকে, সো আই গেস আগের ম্যাথটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে একটা দেখো, একটা হেক্সাগনের 6টা বাহুতে 6টা ভেক্টর ক্রিয়া করছে এবং আমাকে বলেছে এখানে রেজাল্টেন্টটা বের করতে, লব্ধির মান বের করতে। সো আমি হচ্ছে এই বাহুগুলোর ডিরেকশনগুলো একটু দেখিয়ে দিই আরেকবার। এখানে দেখো 6টা ভেক্টর 6টা বাহু বরাবর একই ক্রমে বা সেম সিকোয়েন্সে ক্রিয়া করছে এবং এখানে দেখেই বোঝা যাচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আমরা গত ক্লাসে, তোমরা যদি গত ক্লাসের ভিডিওটা দেখে আসো, আমরা ঋণাত্মক ভেক্টর পড়েছিলাম। ঋণাত্মক ভেক্টর যেন কি ছিল, যে এদের মান সেম কিন্তু দিক হচ্ছে ডিফারেন্ট। সো সেই ঋণাত্মক ভেক্টরের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা যদি একটু তাকাই, দেখো আমরা লিখতে পারি এবি সমান সমান মাইনাস ডিই। একটু খুঁজি, দেখো এই যে এবি ভেক্টরটা হচ্ছে আমার এই দিকে ক্রিয়া করছে, এবি সমান্তরাল কে আছে ডিই, কিন্তু ডিই দেখো সমান কিন্তু উল্টা দিকে বা বিপরীত দিকে। এই জন্য আমি কি লিখতে পারি, এবি সমান মাইনাস ডিই। সেম কারণে আমি লিখতে পারি বিসি সমান মাইনাস ইএফ এবং সিডি সমান মাইনাস এফ এ, সিডি সমান মাইনাস এফ এ। এখন আমাকে বলেছে এদের লব্ধির মান বের করতে। সো আমার এখানে টোটাল 6টা ভেক্টর আছে, লব্ধির মানে যোগ করা। আমি তাহলে এই 6টা ভেক্টরকে যোগ করি। আমি তাহলে লিখতে পারি হচ্ছে EF প্লাস FA প্লাস AB প্লাস BC প্লাস CD প্লাস DE। ওকে ফাইন। এখন দেখো আমি কি লিখলাম, EF প্লাস FA প্লাস AB প্লাস BC CD DE। এখন আমরা AB এর জায়গায় কি লিখতে পারি, আমরা AB এর জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস ডি। একটা একটা করে দেখি। আমরা AB এর জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস DE। আচ্ছা, আমরা BC এর জায়গায় কি লিখতে পারি, BC এর জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস EF। তাহলে BC এর জায়গায় লিখতে পারি হচ্ছে মাইনাস EF এবং CD এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে মাইনাস FA, মাইনাস FA অবশ্যই ভেক্টর। তাহলে এগুলা যা ছিল ওভাবে রেখে দেই, EF প্লাস FA আর এখানে হচ্ছে প্লাস DE। আমরা কি লিখলাম, আমরা হচ্ছে AB এর জায়গায় মাইনাস DE, BC এর জায়গায় মাইনাস EF এবং CD এর জায়গায় মাইনাস FA লিখলাম। এখন দেখো মাইনাস EF প্লাস EF প্লাস FA মাইনাস FA মাইনাস D প্লাস D সব বাদ হয়ে কি চলে আসে, এটা শূন্য ভেক্টর। অবশ্যই এটা হচ্ছে শূন্য ভেক্টর, কিন্তু আমাকে কি চেয়েছে, লব্ধির মান। এই শূন্য ভেক্টরের মান কত, শূন্য ভেক্টরের মান হচ্ছে 0, তাই লব্ধির মান হচ্ছে 0। তাহলে আই গেস এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে মেইনলি হচ্ছে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র দেখেছি। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। সবাই ক্লাসটি ভালোমতো দেখে বাসায় ক্লাসে নোট করবে এবং আমরা নেক্সট দিন ভেক্টর যোগের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট সূত্র যেটা সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল, এটা শিখবো। তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে এইটুকুই। আসসালামু আলাইকুম।